আসসালামু আলাইকুম ও নমস্কার। দুই বাংলার হোমিও ডাক্তার ও শিক্ষার্থীবৃন্দ যারা আমাদের হোমিও উদ্দীপনা গ্রুপের সাথে আজকে আমাদের এই ক্লাসে যুক্ত আছেন, সবাইকে সাদর অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের বিশেষ ক্লাস আরম্ভ করছি। আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান স্যার। কামরুজ্জামান স্যার আমাদের মাঝে আলোচনা করবেন কেন্টের দার্শনিক বক্তৃতা বা কেন্টের ফিলোসফি নিয়ে। ইতিপূর্বে কেন্টের প্রথম পর্বটি কেন্টের ফিলোসফির প্রথম পর্বটি আলোচনা হয়েছিল, আজকে দ্বিতীয় পর্ব। তো আশা করি আমরা কেন্টের ফিলোসফির বিষয়বস্তুগুলো স্যারের কাছ থেকে খুব প্রাণবন্ত ভাবে এবং সহজভাবে বুঝতে পারবো। স্যার এই বিষয়ে নিরন্তর গবেষণা এবং ভাবনা চিন্তা করছেন এবং ভবিষ্যতেও করবেন। তো আমি স্যারকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আজকের মূল্যবান ক্লাসটি শুরু করার জন্য। ধন্যবাদ সবাইকে। হোমিও উদ্দীপনা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনারের ভারত এবং বাংলাদেশ থেকে উপস্থিত বিজ্ঞ, অভিজ্ঞ এবং বিদগ্ধ হোমিও ডাক্তারবৃন্দ, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আমাদের এই আলোচনাটার ভিত্তি হলো মহামতি ডাক্তার জেমস টাইলার কেন্টের লেকচার্স অন হোমিওপ্যাথিক ফিলোসফি যে বইটা আছে, যেটা আজ থেকে কম বেশি 100 বছর আগে উনি লিখে গেছেন। মূলত এটা বই আকারে প্রকাশ হওয়ার আগে এই বইটা উনি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের উদ্দেশ্যে উনি এই লেকচারগুলো দিতেন, যেখানে 37টা লেকচার আছে। তো এই লেকচারগুলাই পরবর্তীতে প্রকাশ করা হয়েছে বই আকারে, কিছুটা সংস্করণ করে। এখানে একটা বিষয় আমরা সবাই জানি যে আমাদের হোমিওপ্যাথির সংবিধান হলো অর্গানন। অর্গানন হলো আইন। এই আইন অনুযায়ী হোমিও চিকিৎসাটা পরিচালিত হয়। তো কোনো আইন যদি তৈরি হয়, সে আইনের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে। তা আপনারা খুব ভালো মতো জানেন যে সম্প্রতি বাংলাদেশে হোমিও চিকিৎসা আইন সম্পর্কে একটা বিল পাস হয়েছে। এই আইনের ব্যাখ্যা করার প্রথমেই দেখা গেছে যে গুরুত্বপূর্ণ যে সমস্ত ওয়ার্ডগুলো আছে এইগুলার ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, যে ডাক্তার বলতে কি বোঝায়, ডাক্তার বলতে কাদেরকে বোঝাবে, তো ওখানে আইনে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে। তা আমরা যারা হোমিও আইন অর্গানন বুঝতে চাই, এই আইনের সবচেয়ে যথাযথ এবং সবচেয়ে উত্তম ব্যাখ্যা হলো ডাক্তার জেমস টাইলার কেন্টের এই ফিলোসফিক যে লেকচারগুলো আছে, এটা হলো সবচেয়ে উত্তম ব্যাখ্যা। তা আমিও প্রথম দিকে আমার যখন চিকিৎসা পেশার প্রথমে আমি এটাকে তেমন গুরুত্ব দিতাম না, আর ফিলোসফি বলতে আসলে যে কি বোঝায় এটাও আমার তেমন ধারণা ছিল না। তার কারণ আমরা মনে করতাম যে ফিলোসফি মানে হলো একটা রসকসহীন একটা বিষয়, যেখানে খুব গুরু গম্ভীর্য পাণ্ডিত্যর কথাবার্তা আছে, যেটা আমাদের বোঝা কষ্টকর। তো পরবর্তীতে আমি আবার একটু লেখাপড়া করার কারণে আমার যেহেতু একটা ফিলোসফিক্যাল ডিগ্রি হলো, পিএইচডি হলো, তো চিন্তা করলাম যে যেহেতু আমি আমার সাবজেক্টে একটু লেখাপড়া করলাম, মাস্টার্স পরবর্তী শিক্ষকতা এবং একটা ফিলোসফিক ডিগ্রি, ডক্টর অফ ফিলোসফি, তো ফিলোসফি বইটা মনে হয় আমার একটু পড়া উচিত। তো এখানে পড়ার পরে আমি দেখলাম যে আসলে এটা ফিলোসফি বলতে এটা অর্গাননের সবচেয়ে উত্তম ব্যাখ্যা। অর্গাননের গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাগুলো আমি মনে করি যে সবারই পড়া উচিত, এবং এটা যারা বিজ্ঞ, অভিজ্ঞ এবং সবচেয়ে খ্যাতিমান যে সমস্ত ডাক্তার আছে, তারা এই ব্যাখ্যাটাকে সবচেয়ে বেশি গ্রহণ করে এবং তারা সবচেয়ে বেশি ভালো বুঝতে পারে। এর থেকেই আর কি আমার নিজের পড়ার জন্য, বোঝার জন্য আমি একটা অনুবাদ করছি, প্রায় শেষের দিকে অনুবাদটা।
অনুবাদ করার পরেও এর ভাষাগত, শুধু শব্দগত অর্থ না, এর দেখা যায় যে তাৎপর্য এবং অন্তর্নিহিত যে নির্যাস আছে, এবং প্রত্যেকটা লাইন এবং দেখা যায় প্রত্যেকটা প্যারাগ্রাফ এবং প্রত্যেকটা লেকচারের একেবারে পুরা অধ্যায়ের সাথে অসামঞ্জস্য হচ্ছে কিনা, এগুলো আবার আমি যাচাই বাছাই করি। তা না হলে অনেক আগেই আমার এটা কমপ্লিট হয়ে যেত। তো আমার ইচ্ছা আছে এটা হওয়ার পরেও আমি 6 মাস এটা ঘষা মাজা করব, যাতে একটা পিওর জিনিস বাংলা ভাষাভাষী হোমিও ডাক্তারদের সামনে এসে যায়। তা এরই ধারাবাহিকতায় আমাদের শ্রদ্ধেয় ডাক্তার মনির মহারাজ এবং ডাক্তার নবীন রায়, উনরা আমাকে এ ব্যাপারে একটু উৎসাহিত করলেন যে স্যার আপনি এ ব্যাপারে একটু আমাদেরকে এখানে একটা আলোচনা করেন। তা আমার আলোচনার মূল উদ্দেশ্য আপনারা সবাই জানেন যে জ্ঞানের হলো চাষ, জ্ঞান বিতরণ এবং জ্ঞান সংরক্ষণ। এই তিনটা যদি না থাকে তাহলে সেই জ্ঞান কিছুদিন পরে অদৃশ্য হয়ে যায়। একটা আগুন যেমন নিভে গেলে আস্তে 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 সেটার তাপ কমে যায়, এরপরে ছাই কিংবা কয়লা হয়ে যায়, আগুনের আর তেজ থাকে না। তা জ্ঞানের বৈশিষ্ট্য এটা, যে জ্ঞানের চাষ করতে হবে, জ্ঞান বিতরণ করতে হবে এবং সেটাকে সংরক্ষণ করতে হবে, বই আকারে কিংবা যে কোনো আকারে ডকুমেন্টারি করতে হবে। তা না হলে ওই জ্ঞানটা থাকে না। তা আমরা আলোচনায় চলে আসছি। আমরা প্রথম দিনে 1 নাম্বার লেকচার আলোচনা করেছিলাম, ওখানে দা সিক কিংবা রোগী, অসুস্থতার সম্পর্কে আলোচনা করেছিলাম। তো ওখানে 19টা প্যারা ছিল। তা আমি ওই প্যারাগুলা যথেষ্ট সংক্ষিপ্ত আকারে বলেছিলাম। তা এর মধ্যে গত ক্লাসের পরে বিভিন্ন জায়গা থেকে রিভিউ আসছে, এবং এই বিষয়গুলো মনে হয় আরো ধীরে ধীরে এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার, সংক্ষিপ্তভাবে না বলে। এবং কিছু কিছু অভিজ্ঞ ডাক্তার মহোদয় তারাও এই ব্যাপারে আমাকে পরামর্শ দিয়েছেন। গতটা একটু বলা প্রয়োজন এই জন্যই যে 1 নাম্বার লেকচারের মূল বিষয়বস্তু ছিল হলো যে রুগী বলতে আসলে কাকে বোঝাবে, এর ব্যাখ্যা, চমৎকার ব্যাখ্যা দিয়েছেন ডাক্তার কেন্ট। আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি যেহেতু গত এটা আলোচনা হয়েছে। তা রুগী বলতে আসলে মানুষের দুইটা পার্ট থাকে, একটা হলো অসুস্থতা আর একটা হলো সুস্থতা। তো এই মানুষ বলতে এলোপ্যাথি ডাক্তার যারা আছে, এলোপ্যাথি বিদ্যায় তারা শরীরটাকেই বেশি প্রাধান্য দেয়, এবং শরীরের টিস্যু এবং শরীরের যে রক্ত ফ্লুইড আছে এটার যে সেন্স হলো, এটাকে নিয়ে তারা চিন্তা ভাবনা করে, কিন্তু ভিতরে যে আসল মানুষ আছে এটা নিয়ে তারা কোনো চিন্তা ভাবনা করে না। তা আসল মানুষ কি? আসল মানুষ হলো যে মানুষ যখন দুনিয়াতে আসে তখন যা সাথে নিয়ে আসে এবং চলে যাওয়ার সময় বডিটা ফেলে যায়, যে জিনিসটা চলে যায় সেটাই হলো আসল মানুষ, যেটাকে বলা হয় আত্মা, এবং আত্মা যখন উপস্থিতি থাকে তখন সেটাকে জীবনী শক্তি বলা হয়। তা আমরা এই পুরো মানুষটা নিয়েই চিন্তা ভাবনা করব, শুধু তার দেহটা নিয়ে চিন্তা ভাবনা করব না। তার দেহটা হলো খাঁচা, আর পুরো মানুষটা, দ্যাট মিনস তার ভিজিবল এবং ইনভিজিবল পার্ট, দুইটা নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। তা মানুষ যখন অসুস্থ হয় তখন কিন্তু আসলে মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হয় না, পুরো মানুষটাই অসুস্থ হয়। এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। তারপরেও যদি কেউ কোনো বিষয়ে আপনার বুঝতে কিংবা কোনো বিষয়ে একটু আরো ডিটেলস জানতে চান, আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তা আমরা এরপরে যে অসুস্থতা বলতে আসলে যে জিনিসটা বোঝায় সেটা হলো যে অসুস্থতা হলো রোগ লক্ষণকেই অসুস্থতা বলা হয়। আমরা রোগের নাম ধরে চিকিৎসা করি না, রোগীটাকে চিকিৎসা করি। তো অসুস্থতা হলো রোগের ভাষা, যা তার অভ্যন্তরীণ যে ডিজঅর্ডার গুলারই প্রকাশ। তার কারণ মানুষের অভ্যন্তরীণ বিষয়ে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখনই রোগ লক্ষণ প্রকাশ পায়। তার মানে মানুষ অসুস্থ হয় ভিতর থেকে, বাইরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে না। তারপরে যে মন বলতে যে জিনিসটা বোঝানো হয়েছিল, যেটা মানুষের সাথে নিয়ে আসে, এই মনের যে ভাবাবেগ, মনের যে লক্ষণ, এগুলা মুখাবয়ে প্রকাশ করে, যেটা ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছিল যে একজন খারাপ লোক তার চেহারা আর একজন ভালো মানুষ তার চেহারা দেখলেই বোঝা যায়। এই জন্য চেহারার মধ্যে মানুষের অনেক লক্ষণ প্রকাশ পায়। এইভাবে আমরা যখন রোগ লক্ষণ প্রকাশ পাবো, এবং মানসিক লক্ষণকে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে, এবং মানসিক লক্ষণের
সার্বিক লক্ষণকে নিয়ে মানসিক লক্ষণকে বেশি গুরুত্ব দিয়ে একটা সদৃশ্য ওষুধ নির্বাচন করতে বলা হয়েছে। এটা হলো গত 1 নাম্বার লেকচার। আজকে 2 নাম্বার লেকচারের যে টাইটেল, যেটা দ্য হাইয়েস্ট আইডিয়াল অফ এ কিওর, এটার বাংলা অর্থ দ্বারা যে আরোগ্যের সর্বোচ্চ আদর্শ। এই চ্যাপ্টারে 11টা প্যারা আছে। তা আমি এখানে ডাক্তার জেমস টাইলার কেন্টের মতো বিদ্বান, উচ্চ স্তরের মনীষী, তার কথা আমি সংক্ষিপ্তভাবে বলা, আমি যদিও সংক্ষিপ্তভাবে করেছি, এটাকে সঙ্গত মনে করছি না, আমি একটু বিস্তারিতই বলার চেষ্টা করছি। প্রথম যে প্যারায়, এটা মূলত অর্গাননের যে দ্বিতীয় সূত্র আছে এটাকেই বলা হয়েছে। অর্গাননের দ্বিতীয় সূত্র প্রথম প্যারায় আলোচনা করা হয়েছে। দ্বিতীয় সূত্রটার বাংলা অর্থ হলো, আরোগ্য বিধানের সর্বোচ্চ আদর্শ হলো দ্রুত, শান্তভাবে, বিনা কষ্টে ও স্থায়ীভাবে স্বাস্থ্য পুনরুদ্ধার করা, কিংবা স্বল্প সময়ের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য ও নির্দোষ উপায়ে সহজবোধ্য নীতির সাহায্যে সামগ্রিকভাবে রোগের অপসারণ ও নির্মূলকরণ। তার মানে এখানে আসলে 3টা বিষয় বলা হয়েছে, যেটা এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। রোগ আরোগ্য হতে হবে দ্রুত, বিনা কষ্টে এবং স্থায়ীভাবে, এভাবে আরোগ্য হতে হবে। এরপরে দ্বিতীয় পরিচ্ছেদে যে বিষয়টা বলা হয়েছে, যদিও আমি বলছি যে আমি কিছুটা সংক্ষিপ্তভাবে আমি এখানে লেকচার দেওয়ার জন্য তৈরি করেছি, তা আমি সংক্ষিপ্তভাবে বলছি এবং বিস্তারিতও বলছি। যে দ্বিতীয় প্যারায় এসে বলা হয়েছে যে আরোগ্য নিয়ে যারা অহোমিওপ্যাথ, বিশেষ করে যারা এলোপ্যাথ, তাদের চিন্তা ভাবনা সবসময় প্যাথোলজিক্যাল বিষয়ের মধ্যেই ঘুরপাক খায়, যেহেতু তারা দৃশ্যমান বিষয়টাকে নিয়ে বেশি নাড়াচাড়া করে। যে মানুষের বডি, মানুষের অঙ্গ, তার টিস্যু, তার যে সমস্ত সেলগুলা, এগুলা নিয়ে তারা বেশি চিন্তা ভাবনা করে। তার রক্ত নিয়ে বেশি চিন্তা ভাবনা করে, বিভিন্ন ডিসচার্জ গুলা, এগুলা নিয়ে তারা চিন্তা ভাবনা করে। এটা গত ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে তারা রোগ না, রোগের ফলাফল নিয়ে তারা বেশি চিন্তা ভাবনা করে। কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে রোগের ফলাফল শুধু না, রোগের কারণ নিয়েও চিন্তা ভাবনা করতে হবে। তা যদি কোনো অহোমিওপ্যাথ তাদের কাছে জিজ্ঞাসা করো রোগ কিভাবে আরোগ্য হয়, তখন তাদের মনের মধ্যে শুধু প্যাথোলজিক্যাল দুর্বোধ্য ধারণা ঘুরপাক খেতে থাকবে। যদি তাদের কাছে জিজ্ঞাসা করা যে রোগ কিভাবে আরোগ্য হয়, তাহলে প্যাথোলজিক্যাল ধারণাই তারা দিবে। যেমন তারা বলবে যে চর্মের উপর যদি কোনো উদ্ভিদ হয়, এটা যদি তাদের সামনে তুলে ধরা হয় যে এটা কিভাবে আরোগ্য হবে, তারা বলবে যে উদ্ভিদটি যদি চাপা দিয়ে দেওয়া যায় তাহলে সেটা আরোগ্য বলা যাবে। কিংবা কারো যদি অর্শরোগ, হ্যামোরয়েডস হয়, সেটা যদি অপসারণ করে দিয়ে দেওয়া যায় তাহলে সেটা তার আরোগ্য বলবে। যদি তাদেরকে বলা যায় যে কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন যদি হয় কারো, তাহলে তারা কিভাবে আরোগ্য করবে? তারা বলবে যে অন্ত কিংবা বয়েল যেটা আছে, পায়খানার রাস্তা যেটা আছে, ওটা যদি ফাঁকা করে দেওয়া যায় তাহলে সেটাকে আরোগ্য বলা যেতে পারে। কিংবা কারো যদি নি জয়েন্টে, হাঁটুর গিরায় যদি কোনো ব্যথা হয়, তাহলে হাঁটুর গিরার উপরের অংশ যদি কেটে ফেলা দেওয়া যায় তাহলে সেটা আরোগ্য বলা যেতে পারে। অথবা যদি তাদের কাছে প্রশ্ন করা যায় যে তরুণ রোগের ক্ষেত্রে তাহলে কি হবে, তারা বলবে যে তরুণ রোগের ক্ষেত্রে যদি রোগীটা মারা না যায় তাহলে সেটাকে আরোগ্য বলা যাবে। এই যে তাদের কাছে অহোমিওপ্যাথ যারা, তারা যে প্যাথোলজিক্যাল রিলেটেড যে সমস্ত কথাবার্তা বলতেছে, এদের কাছ থেকে এই যে ধারণা, এই ধারণা যে শুধু তারা বহন করতেছে তা না, তাদের এই ধারণা থেকে রুগীগুলাও এই ধারণা নিয়ে নিচ্ছে এবং রুগীগুলার মনোমানসিকতাও এটার উপর বদ্ধমূল হয়ে যাচ্ছে চিকিৎসকের এই সমস্ত ধারণার জন্য। এবং চর্মের উপর যদি উদ্ভিদ চাপা দিয়ে সরাই দেওয়া হয়, তখন এর কারণে দেখা যায় যে রুগীগুলা খুব আশ্চর্য হয়ে যায়। কিন্তু দেখা যায় যে কিছুদিন পরেই ওই চর্মের যে চুলকানি ভিতর থেকে ভয়ঙ্কর রোগ লক্ষণ নিয়ে পুনরায় আবার প্রকাশ করে, এবং সেটা দেখা যায় যে রুগীর টিস্যু পরিবর্তন করে এমনকি তার মৃত্যুর পর্যন্ত হয়ে যেতে পারে, মৃত্যুর আশঙ্কা হয়ে যেতে পারে। তো যখন তাদের এই ধারণার কারণে রুগীরাও মনে করে যে রোগ ভালো হয়ে গেছে, কিন্তু কিছুদিন পরে আবার ভয়ঙ্কর ভাবে আক্রমণ করে, তখন আবার রুগীরা বলে যে ডাক্তারবাবু, আপনি তো আগে কত চমৎকার ভাবে আমার চর্মরোগের আরোগ্য করেছিলেন, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে আমার লিভারের ট্রাবল দেখা দিচ্ছে, তো এটা আপনি কেন আরোগ্য করতে পারছেন না?
তা এখানে কেন্ট বলছে যে অবশ্যই ইতিমধ্যে বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে ভীষণ অজ্ঞ এই চিকিৎসক কিন্তু রোগীকে আরোগ্য করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তার কারণ চর্মের উপর যে একটা ক্ষতিকর, তেমন ক্ষতিকর ছিল না, সেটা সে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের ভিতরে প্রবেশ করাই দিয়েছে, যার ফলবর্তীতে এখন দেখা যায় রোগী মৃত্যুপথযাত্রী হয়ে গেছে। তাহলে এই 2 নাম্বার পরে আমরা যে জিনিসটা বুঝলাম যে আরোগ্য নিয়ে হোমিওপ্যাথ যারা আছে তাদের আসলে ধ্যান ধারণা সবসময় ওই প্যাথোলজিক্যাল ধ্যান ধারণার ভিতর তাদের ঘুরপাক খেতে থাকে, এবং তারা রোগটাকে কোনো রকম সরাই দিতে পারলেই সেটাকে আরোগ্য বলে। কিন্তু আসলে তো এরকম আরোগ্য হ্যানিম্যান বলেন নাই, যেটা আমাদের সামনে আলোচনায় আসতেছে যে আমাদের আরোগ্যটা হতে হবে দ্রুত এবং শান্তভাবে এবং স্থায়ীভাবে, এমন না যে এরকম আবার ফিরে আসবে। এই যে যে এই এই যে প্যারায় আলোচনা করা হলো, এটা কিন্তু আমাদের কথা বলা হলো না, এটা হোমিওপ্যাথ যারা আছে তাদের দৃষ্টিভঙ্গিটা ব্যাখ্যা করা হলো, এবং তারা দেখা যায় যে কোনোভাবে একটা অঙ্গ থেকে যে রোগটাকে সরাই দিতে পারে সেটাকেই তারা আরোগ্য মনে করতেছে। কিন্তু সেটা দেখা যায় যে কম গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে ভিতরে বেশি গুরুত্বপূর্ণ অঙ্গের দিকে গিয়ে রোগীকে আরো বেশি মারাত্মক অবস্থার সৃষ্টি করে ফেলতেছে। তা এই এই যে ধারণা, এই ধারণার কারণে কিন্তু শুধু যে ওই অহোমিওপ্যাথ যারা ডাক্তার আছে তারাই এই ধারণার বশবর্তী হচ্ছে না, বরঞ্চ তাদের দ্বারা রোগীগুলোও প্রভাবিত হচ্ছে। রোগীগুলোও মনে করছে যে হ্যাঁ, রোগ ভালো হয়ে গেছে, আগের চর্মরোগ ভালো হয়ে গেছে, এখন লিভার ভালো হচ্ছে না কেন? এটা হলো তাদের ধারণা। এখন আমরা তৃতীয় প্যারায় আমরা চলে আসি, যে তৃতীয় প্যারায় আসলে যে জিনিসটা মূল বিষয় বলতে চাচ্ছে সেটা হলো রোগের কোনো লক্ষণের কোনো অপসারণ না, রোগের লক্ষণের অপসারণ না করে রোগীর যে স্বাস্থ্য আছে, স্বাস্থ্য বলতে তার স্বাভাবিক জীবনযাপনের যে অর্ডার, ধারা, সেটাকেই আসলে সুস্থতা বলা হয়। তার রোগের লক্ষণকে অপসারণ না করে তার যে ডিজঅর্ডারকে অর্ডারে নিয়ে আসা, সেটাই হলো মূল লক্ষ্য। যে ডিজঅর্ডার মানে হলো বিশৃঙ্খলা, যে আগে তার ঘুম, তার খাওয়া, তার চলাফেরা, তার জীবনের যে সমস্ত অ্যাক্টিভিটি একজন সাধারণ মানুষ যা করে, এইগুলার যে সমস্ত ব্যত্যয় হয় সেইগুলাকে অর্ডারে নিয়ে আসা, শৃঙ্খলায় নিয়ে আসা, এটাই হলো ডাক্তারের কাজ। তা এখানে রুগীকে স্বাস্থ্য পুনরুদ্ধার করতে হবে, কিন্তু তার কোনো শুধু লক্ষণ অপসারণ করে না। কিভাবে করতে হবে? একজন সুস্থ সবল মানুষ যেমন স্বাভাবিক জীবন সেরকম করতে হবে। একজন সুস্থ মানুষ যেভাবে ঘুমায়, একজন সুস্থ মানুষ যেভাবে খায়, একজন সুস্থ মানুষ যেভাবে প্রস্রাব পায়খানা করে, প্রত্যেকটা বিষয় সুস্থ মানুষ যেরকম করে সেই অবস্থায় ফিরে নিয়ে আসা। তার কারণ মানুষের রোগ লক্ষণ সরায় ফেলা এটাই কিন্তু কোনো আরোগ্য নিদর্শন না। তার আরোগ্যের নিদর্শন হলো যে তার সুস্থ সবল অবস্থায় নিয়ে আসা। যেমন যদি মনে করেন যে কারো আগে বলা হলো যে কারো কোষ্ঠকাঠিন্য হয়েছে, সেটাকে সরাই দেওয়া হলো, হ্যামোরয়েড হয়েছে সেটাকে ফেলে দেওয়া হলো, কিংবা কারো কনস্টিপেশন হয়েছে সেটাকে বয়েল ফাঁকা করে দেওয়া হলো, নি জয়েন্টের সমস্যা হয়েছে সেটা ইয়ে করা হলো, চর্মরোগ সেটা চাপা দিয়ে দেওয়া হলো। এর দ্বারা কিন্তু পুরো মানুষের শরীরে কোনো সম্মিলিতভাবে কোনো লক্ষণ অপসারণ হয় না, এবং এটার দ্বারা কোনো স্বাস্থ্য পুনরুদ্ধারের কোনো নিদর্শনও পাওয়া যায় না। তার কারণ ডাক্তার কেন্ট বলছে যে স্বাস্থ্য পুনরুদ্ধার কখনো লক্ষণাবলীর অপসারণ দ্বারা হয় না। স্বাস্থ্য পুনরুদ্ধার হবে যখন তার শরীরে অর্ডার ফিরে আসবে, শরীরে শৃঙ্খলা ফিরে আসবে। আর লক্ষণই যদি সরাই দেওয়া যায় সেটাকে আরোগ্য বলা যাবে না। তা আমরা আগের শিক্ষা থেকে জেনেছি যে আরোগ্য সাধনই হলো চিকিৎসকের একমাত্র কর্তব্য, যেটা আমাদের 1 নাম্বার সূত্রে মহাত্মা ডাক্তার হ্যানিম্যান বলছেন যে আরোগ্য সাধন করাই যেহেতু আমাদের একমাত্র কর্তব্য, তাই এই রোগ লক্ষণকে অপসারণ করে দেওয়াই কিন্তু কর্তব্য না। যে রোগকে সরাই দিলাম, রোগ লক্ষণের পরিবর্তনের ভাব দ্বারা লক্ষ্য করলেই রোগীর চেহারা হতেই অনুধাবন করা যাবে যে রোগী আরোগ্য হয়ে গেছে। তা রোগী যে আরোগ্য হবে লক্ষণ অপসারণ না, রোগী নিজেই বলতে থাকবে এবং আরাম পেতে থাকবে যে হ্যাঁ আমি আগের চেয়ে সুস্থ আছি, এবং রোগী বলতে থাকবে যে হ্যাঁ আমার কষ্টগুলা দূর হয়ে গেছে। তো এখানে এই ধরনের কথা আসলে এলোপ্যাথি ডাক্তারদের কাছ থেকে শোনা যায় না। এটা ডাক্তার মহামতি কেন্ট বলছেন যে এটা তাদের কাছ থেকে শোনা যায় না।
তারা হলো এই টাকা ইনকাম করার জন্য মানুষকে বিপদে ফেলে তারা দেখা যায় যে এই গরুর যেমন গোবর আছে, মার্ক আছে, কিংবা নর্দমা যেমন আহ, নর্দমা আছে, এই নর্দমার ভিতর যারা দেখা যায় যে কাজকর্ম করে, গ্রাভেল আর চাটুকারদের মতো, তাদের চিন্তা ভাবনা যে কিভাবে মানুষের বিপদে ফেলে টাকা কামাই করা যাবে, এটাই হলো তাদের উদ্দেশ্য। এটা কিছু অসৎ ডাক্তারদের ধ্যান ধারণা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তা এটা দুঃখের সাথে উনি বলছে, তা আমি এই লাইনটা একটু পড়ে শোনাচ্ছি। ডাক্তার কেন্ট বলছেন যে তারা, বিশেষ করে এলোপথরা, কি এমন স্মরণমনা চিকিৎসক হলো যে গরুর গোবর কিংবা নর্দমার মধ্যে একটা চাটুকার পোকার মতো প্রতি মুহূর্তে মানুষকে বিপদে ফেলে টাকা কামানোর জন্য এসব খারাপ কিছুর চিন্তা ভাবনা তার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। যদি সে বিবেচনা করতো যে প্রতিটি জোরপূর্বক পরিবর্তনের ফলে রোগের অভ্যন্তরীণ কি প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এবং কি সব দৃশ্যরূপ তৈরি হচ্ছে, মানুষের অসুস্থতা কত তীব্রতর হচ্ছে এবং তার রোগ বৃদ্ধি জুটিয়ে আনছে, তাহলে তার কার্যকলাপ অন্যরকম হতো। তার যদি বিবেক থাকতো তাহলে সে এরকম চাপা দিয়া এবং লক্ষণ সরাই দিয়ে দেখা গেল ওগুলো আবার প্রবল আক্রমণ করে শরীরে এবং দেখা যায় মানুষের মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যায়, তাহলে এই দুর্ভোগ পোহাতে হতো না। আর সে উপলব্ধি করতে পারতো যে রোগ লক্ষণ চলে গেছে এবং রোগীও তার কাছে অনবরত বলতো যে হ্যাঁ, আমার স্বাস্থ্য পুনরুদ্ধার হয়েছে এবং আমার স্বাস্থ্যের উন্নতি ঘটেছে, এবং রোগী সত্যিকার ভাবে এইগুলো বলতো। তাহলে এখানে 3 নম্বর পারায় যে বিষয়টা আলোচনা করা হয়েছে যে শুধু রোগ লক্ষণ সরাই দিলে হবে না, রোগ লক্ষণ সরানোর সাথে রোগীর যে স্বাভাবিক সুস্থতা এগুলা ফিরে আসবে এবং রোগী নিজেই বলবে। আমরা যদি কেস টেকিং করি, কেস টেকিং করলে তার যে কনস্টিটিউশনাল যে সমস্ত সিমটম গুলা আছে, এই সিমটম গুলা সে পেতে থাকবে এবং এটা ভিতর থেকে তার এই প্রশান্তিটা আসতে থাকবে, যেটা সামনের আলোচনায় আসতেছে যে তার শুধু অঙ্গ থেকে রোগ সরে গেছে তা না, তার ভিতরের থেকে রোগটা যে সরে গেছে। রোগের আক্রমণ হয় বাইরে থেকে ভিতরের দিকে, আর রোগের আরোগ্যের ধারা হলো ভিতর থেকে বাইরের দিকে। রোগ আক্রমণের ধারা হলো বাইরে থেকে ভিতরের দিকে, আর রোগ আরোগ্যের ধারা হলো ভিতর থেকে বাইরের দিকে, উল্টা দিকে। এখন 4 নম্বরে যে বিষয়টা সেটা হলো যে এই যে রোগ লক্ষণ, এটা জোরপূর্বক উধাও না করে দেওয়া, উধাও মানে সরায় না দেওয়া। তার কারণ এটা আগের হ্যানিম্যানের সময় ছিল, যেটা বর্ণনা করা হয়েছে, এবং বর্তমানে এই বিষয়টা আছে, কিন্তু বর্তমানে মোড়কটা আরো চেঞ্জ হয়েছে। এটাই হলো এই 4 নম্বরের মূল আলোচ্য বিষয়। আমরা যারা বিভিন্ন সময় এলোপ্যাথির দোষ কিংবা বিভিন্ন করি, কিন্তু আসলে এলোপ্যাথি কিন্তু সেই পজিশনে নেই। এলোপ্যাথি তো দেখা যায় যে তাদের যে চিকিৎসা পদ্ধতি আমরা জানি যে তারা বিষ সদৃশ্য ওষুধ প্রয়োগ করে, কিন্তু বিষ সদৃশ্য ওষুধ প্রয়োগের দ্বারা তারা সামগ্রিক চিকিৎসা করে না। তারা দেখা যায় একটা গুরুত্বপূর্ণ কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটাকে তারা সরাই দেওয়ার চেষ্টা করে। এরপরে যে লক্ষণগুলো থাকে দেখা যায় যে অন্য অন্য ধরনের লক্ষণ প্রকাশ পেলে বলে যে তোমার অন্য রোগ হয়েছে। কিন্তু তারা এই সাময়িক বিষয়টাকে এমন ভাবে প্রচার করে এবং ডাক্তারের দেখা যায় যে একটা হাইজিন স্বাস্থ্যবিদ্যার অনেক বিষয়গুলা তারা দখল করে নেছে। দেখা যায় তারা গাইনোকোলজি দখল করে নিয়েছে, মিডওয়াইফারি দখল করে নিয়েছে, তারপর তারা হাইজিন দখল করে নিয়েছে, তারা সার্জিক্যাল দখল করে নিয়েছে, তারা নার্সিংটা দখল করে নিয়েছে, তারা দেখা যায় যে প্রজনন স্বাস্থ্যটা, মা ও শিশুর প্রত্যেকটা বিষয় তারা করে নিয়েছে রাষ্ট্রীয়ভাবেই। যার জন্য দেখা যায় যে তাদের অ্যাক্টিভিটিটা তারা অনেক বাড়ায় নিয়েছে। বাড়ায় নেওয়ার কারণে দেখা যায় যে তারা এটা না হলে এটা, যেমন সার্জিক্যাল একটা আলাদা চিকিৎসা, যেটা এলোপ্যাথিও না হোমিওপ্যাথিও না, ডেন্টাল এটা আলাদা, এটা সার্জনের কাজ। ডাক্তারের কাজ ডাক্তার করবে, সার্জনের কাজ সার্জন করবে। তারা বিভিন্নভাবে তারা কিন্তু শক্তিশালী হয়ে গেছে। এই বিষয়টাই ডাক্তার কেন্ট সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। আমি এখানে একটু পড়েই শোনাচ্ছি, তা না হলে বিষয়টা ব্যাখ্যা করা হয়তো কষ্ট হবে। তখন সংক্ষেপে এটা ব্যাখ্যা করা ভীষণ কষ্ট, আমি নিজেও দেখেছি। আমি সংক্ষিপ্ত করেছি, তারপরেও আমি একটু পড়ে শোনাচ্ছি যদি আপনারা কিছু মনে না করেন। তা একটা হলো যে আরোগ্যের পূর্ণতা, প্রথমত স্বাস্থ্য পুনরুদ্ধার হতে হবে, দ্বিতীয়ত হলো যে এটা
দ্রুত এবং শান্ত ভাবে হতে হবে। আরোগ্যের এই ধারাটি অবশ্যই দ্রুত হতে হবে এবং এটা অবশ্যই প্রশান্তির সাথে এবং কন্টিনিউয়াস এটা হতে হবে, যাতে স্থায়ী গিয়ে এটা হয়। তা যখন বাহ্যিকভাবে কোনো রোগ লক্ষণ উধাও করে দেওয়া হয়, যেমন বিরোচক ওষুধ, যেমন জোলাপ জাতীয় ওষুধ কোষ্ঠকাঠিন্য দূর করে দেওয়া হলো, তার দ্বারা কিন্তু খুব দ্রুতই রোগ চলে গেল, কিন্তু এটাকে আসলে আরোগ্য বলা যাবে না। তার কারণ এখানে মূল বিষয় হলো রোগকে জবরদস্ত করে, জোর করে তাকে সরাই দেওয়া হয়েছে, কিন্তু এটা শান্তভাবে তাকে সরানো হয় নাই। তারপর এই যখন বিশেষ করে এই দ্বিতীয় সূত্রটা যখন হ্যানিম্যানের যে সময় হ্যানিম্যান দুনিয়াতে ছিলেন, জীবিত ছিলেন, তখন দ্বিতীয় সূত্র যখন লেখা হয়েছে তখন কিন্তু সে সময় কিন্তু ওষুধ প্রস্তুত প্রণালী বর্তমানের সময় এত মৃদু ছিল না। মহাত্মা হ্যানিম্যান যখন এই লাইন লিখছেন তখন এই শিরা কেটে রক্ত বের করা, ঘাম ঝরানো প্রভৃতি প্রচলন ছিল, কিন্তু বর্তমান কিন্তু এই এই বিষয়গুলোর আকার আকৃতির উপরে অনেক পরিবর্তন হয়ে গেছে। যেমন এলোপ্যাথি চিকিৎসকরা এখন চিলির প্রভাবযুক্ত এবং চিনি ছাড়া ওষুধ তৈরি করতেছে। কিছু ওষুধ স্বাদ থাকে, কিছু ওষুধের স্বাদবিহীন থাকে, যাতে রুগীকে ভুলিয়ে ভালিয়ে এই সমস্ত ওষুধ দেওয়া যায়। তারপর অ্যালকালিড ওষুধ, উপকার জাতীয় যে সমস্ত ওষুধ তারা ব্যবহার করতেছে, এবং তারা কোনো নিয়ম নীতি আবিষ্কার করার জন্য এসব কিছু করে নাই। তারা এই যে শিরা কেটে রক্ত বের করা, ঘাম ঝরানো, এসব নিয়ম নীতি যেমন তারা তৈরিও করে না, আবার এগুলো তারা বাদও দেয় নাই। কিন্তু তাদের ভিতর যারা প্রবীণ ডাক্তার তারা কিন্তু এগুলা পছন্দ করে না। তাদের ভিতর যারা প্রবীণ এবং বুদ্ধিমান ডাক্তার তারা কিন্তু এগুলা খুব একটা পছন্দ করে না, এবং তারা এগুলো থেকে ফিরে আসতে চায়। কিন্তু যেগুলা যেহেতু এগুলা কেউ চালু করে না, এবার কেউ বাদও দিতে পারতেছে না, সেহেতু তারা আসলে কিছু বলে না। কিন্তু বর্তমানে এলোপ্যাথির যে ওষুধগুলা থাকে, কেন্ট বলছেন যে বর্তমানে ওষুধগুলো আরো 10 গুণ বেশি শক্তিশালী। তার কারণ মহাত্মা ডাক্তার হ্যানিম্যান যখন এই ওষুধের সমালোচনা করছেন, তখন উনি যে সময় জীবিত ছিলেন সেই সময়ের ওষুধ আর এখনকার ওষুধ কিন্তু এক না। এখনকার ওষুধ আরো বেশি উদ্বেগজনক। এখনকার ওষুধগুলোতে আরো বেশি কোকেন ইউজ করে, তারপর সালফেনল ইউজ করে, যেটা রাসায়নিক আপনার জীবাণুনাশক একটা যৌগিক যৌগ, সালফোনেল এবং কোকেন। এগুলা কিন্তু আরো বেশি মারাত্মক এবং খুব এটার ক্রিয়া প্রতিক্রিয়া খুবই মারাত্মক। তারপর তারা ইউজ করে পেট্রোলিয়াম থেকে আবিষ্কৃত তারা রাসায়নিক পদার্থ দ্বারা ওষুধ আবিষ্কার করে, যেটা মানুষের বুদ্ধিমত্তা, বিচার বুদ্ধি এবং ইচ্ছা শক্তি সম্পূর্ণ ধ্বংস করে দেয়। হ্যাঁ, কারণ এই পণ্যগুলো মানুষের স্বাস্থ্যের বিরুদ্ধে ধীরে ধীরে ছদ্মবেশী হিংসাত্মক হয়ে দাঁড়ায়। যখন এসব ওষুধগুলো প্রয়োগ করা হয় তাৎক্ষণিকভাবে বিপজ্জনক এবং হিংসাজনক ক্রিয়া প্রকাশ পায় এবং স্পষ্টভাবে শরীরের উপরিভাগে চর্মের উদ্বেগ সৃষ্টি করে এবং সাধারণ মানুষও তা দেখতে পায়। তা বিশেষ করে এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে যে হ্যানিম্যানের সময় আজ থেকে কম বেশি 250 বছর আগে যখনই এটা লিখছেন, তার চেয়ে এখন ওষুধগুলা বেশি এবং ওষুধের বিভিন্ন মোড়ক চেঞ্জ হয়েছে এবং বিভিন্নভাবে তারা ভুলায় ভালায় মানুষকে এগুলা দিচ্ছে। এখনকার দিনে রুগীরা বিপজ্জনক হোমিও ওষুধ প্রয়োগ প্রণালীর দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের মন মানসিকতা এবং চিন্তা চেতনা ধ্বংস হয়ে যাচ্ছে। এখন দেখা যায় যে এটার দ্বারা যে শুধু রুগী, ওষুধের দ্বারা যে শুধু চিকিৎসা ব্যবস্থাটা বিপর্যস্ত তা না, রুগীদের মন মানসিকতাও চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন কিছু কিছু রুগী এসে জিজ্ঞাসা করে যে আমার কি হয়েছে, এবং এর জন্য কি ওষুধ, এবং তারা রোগের নাম জানা নিয়ে খুব ব্যস্ত থাকে। কিন্তু আসলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকুরেট ক্ষেত্র ছাড়া রোগের নাম দেওয়াও খুব কষ্টকর। আর আরেকটা বিষয় সেটা হলো যে আপনারা নিজেরাও জানবেন যে একটা রোগের নাম কিন্তু বেশি দিন এক থাকে না। দেখা যায় 5-10 বছর 20 বছর পরে ওই রোগের নাম চেঞ্জ হয়ে যায়, এমনকি সাবজেক্টের নামও চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমাদের মহাত্মা হ্যানিম্যান যে আমাদের যে আবিষ্কার করে দিয়ে গেছেন, এটা কিন্তু আসলে একেবারে ধ্রুব সত্য জিনিস। এটা একেবারে এটা স্থানকাল পাত্র ভেদে এই চিকিৎসা ব্যবস্থাটা সবসময় অবিকল থাকবে। এটা সামনে অবশ্য আলোচনায় আসতেছে। আমাদেরকে যে লক্ষণ ভিত্তিক চিকিৎসা করতে বলছেন এবং সার্বিক লক্ষণ নিতে বলছেন, পুরা রোগীর চিকিৎসা করতে বলছেন, তাদের রোগের নাম যাই দেওয়া হোক, যদু মধু যাই দেওয়া হোক, রোগ লক্ষণ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তা এই যে এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা, ওষুধ, তারপর বিভিন্ন মেকানিজম তারা করে
তারা যেভাবে রুগীকে চিকিৎসা করতেছে, এটাকে জবরদস্তি ছাড়া কিছুই বলা যায় না, এবং এটাকে কখনোই শান্তভাবে বলা যেতে পারছে না। যেটা হ্যানিম্যান তার দ্বিতীয় সূত্রে বলে গেছেন যে এটা শান্তভাবে হতে হবে, দ্রুত হতে হবে বা শান্তভাবে হতে হবে। তা আপাত দৃষ্টিতে এলোপ্যাথি ওই সমস্ত ওষুধটা উপকারী মনে হলেও আবার এর কিছু উপকার থাকতেও পারে, কিন্তু এর আভ্যন্তরীণ এবং মারাত্মক গোপনীয় রোগ সৃষ্টি কারণ হয়ে দাঁড়ায়, এবং শরীরের বাহ্যিক অঙ্গে আবির্ভূত রোগ লক্ষণ হতে এগুলো আরো সূক্ষ্ম এবং নাসরবান্দার মতো, যার যেতে চায় না এই সমস্ত রোগগুলা। এই কারণেই এই মৌলিক রোগ লক্ষণ সবসময় অদৃশ্য থাকে। এই যে সমস্ত পেট্রোলিয়ামের কথা বলা হলো, তারপর কোকেন এবং সালফোনেলের কথা বলা হলো, এই সমস্ত তো মারাত্মক যৌগিক ভেষজ, এগুলা দিয়ে যে শুধু শরীরের ক্ষতি হয় তা না, এমন রোগ হয় যার কোনো লক্ষণ তৈরি হয় না। রোগটি এই প্রকৃতি এবং তার সত্তা পরিবর্তন করা যায় না। এই অনর অবস্থা থেকে মানুষের অভ্যন্তরীণ অবস্থা ধ্বংস হয়ে যায়, কিন্তু এর বিকশিত রূপ আগের চেয়ে রোগের প্রকৃতি ওষুধজনিত রোগ আরো মারাত্মক হয়ে দাঁড়ায়। এটা হলো 4 নম্বর প্যারায় বলা হয়েছে যে রোগ যদি জোর করে উধাও করে দেওয়া হয়, যেটা শান্তভাবে যদি না হয়, এবং এলোপ্যাথিরা যে সমস্ত কাজগুলা করে এইগুলা দ্বারা দেখা যায় যে রোগীর যে শুধু গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতি হচ্ছে তা না, তারা অভ্যন্তরীণ যে জীবনী শক্তি কিংবা তার যে সমস্ত অর্ডার যেখান থেকে আসে এগুলা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, এবং তার চেয়ে মারাত্মক হলো যে এখানে কোনো লক্ষণ প্রকাশ করে না এবং রোগী আস্তে 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 নিঃশেষ হতে থাকে এবং মারাত্মক অবস্থার দিকে চলে যেতে থাকে। এটার কারণ হলো যে এই ওষুধ। তো যার জন্য আমাদেরকে এর থেকে শান্তভাবে এবং আমাদেরকে রোগীর যাতে অভ্যন্তরীণ সুস্থতা ফিরে আসে এই দিকে আমাদেরকে কাজ করতে হবে, যেটা হলো 5 নম্বরে বলা হয়েছে। যদি রোগ লক্ষণের চলমান অবস্থা সহজাত প্রকৃতি গতিপথ প্রবাহের মধ্যে থাকে তবে সুস্থতা প্রতিষ্ঠিত হয় এবং রোগ দূরীভূত হয়। রোগ লক্ষণ যদি না দেখা যায় তাহলে আসলে কি করব, কিন্তু যে সমস্ত রোগ লক্ষণ দেখা যায়, যা আন্দাজ করতে পারি, যা আমরা নির্ণয় করতে পারি, সেগুলোর দ্বারা আমরা রোগ দূর করতে পারবো। শুধুমাত্র তাহলেই বলা যাবে যে শান্ত রোগীর আরোগ্য শান্তভাবে হয়েছে। কিন্তু পুরাতনপন্থীরা যেটা করে সেটা একটা উদাহরণ দিয়েছে ডাক্তার কেন্ট। এটা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় যে একটি বিড়ালের লেজকে টেনে ধরে পাহাড়ের উপরে উঠানো। তার কারণ বিড়ালের লেজ ধরে পাহাড়ের উপরে উঠানো এটা তো আসলে কোনো সুন্দর সিস্টেম হলো না। তখন বিড়ালকে আমরা উপরে উঠাই সাধারণত ঘাট ধরে কিংবা মাথার উপর অংশ ধরে ইয়ে করি, কিন্তু তাদের অবস্থাটা বুঝাইছে যে লেজ ধরে বিড়ালকে উপরে উঠান, যেখানে শান্ত কিংবা প্রশান্তি জেন্টেল, এটা একটা হাস্যকর বিষয়, তারা ওইটা করে না, কিন্তু আমাদেরকে এইভাবে করতে হবে, যেটা শান্তভাবে এবং মাইল্ড এবং জেন্টেল ভাবে এবং পার্মানেন্ট রেস্কিউর করতে হবে। তা সর্বক্ষেত্রেই আমাদের কি করতে হবে যে অভ্যন্তর থেকে যাতে সুস্থ হয়, ভিতর থেকে যাতে সুস্থ হয়, সেই ব্যাপারে আমাদেরকে চেষ্টা করতে হবে। তখনই আমাদের শান্ত এবং প্রশান্তির সাথে হবে। কিন্তু প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় সেটা করে না। প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় আরোগ্য ক্রিয়া নষ্ট করে এবং দেখা যায় যে রোগী পূর্বের স্বাস্থ্যের অবস্থায় ফিরে আসে না, বরঞ্চ শরীরের ভিতর আরো রিয়াকশন শুরু হয়। তার কারণ আপনারা জানেন যে এলোপ্যাথি প্রত্যেকটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এবং সেটা ওষুধের প্রসপেক্টাসেই দেখবেন লেখা আছে। ওষুধের যে প্যাকেট আছে ওই প্যাকেটের যে প্রসপেক্টাস আছে ওখানে দেখবেন লেখা আছে যে কোন কোন ওষুধ কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়া করে। তো যে ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়া করে সেটাকে আসলে মাইল্ড কিংবা জেন্টেল বলা যেতে পারে না, কিন্তু আমাদেরকে আভ্যন্তরীণ যাতে সুস্থতা হয় সেই ব্যাপারে আমাদেরকে ওষুধ দিতে হবে। আমরা যখন সিম্পল আমরা সিমটম সিমিলারিটি ট্রিটমেন্ট করি তখন কিন্তু আমাদের ওই পার্শ্ব প্রতিক্রিয়াটা থাকে না, যেটা সামনে আলোচনায় আছে। তা এখন তাহলে আমরা কিভাবে আরোগ্য করব? তারা তো দেখা যায় একটা বিড়ালকে লেজ ধরে টেনে উল্টা দিকে তারা সরাইতেছে, তাহলে আমরা সোজাভাবে কিভাবে সরাবো? এখন এই বিষয়টা বলতেছে যে 6 নম্বরে সেটা ব্যাখ্যা করা হচ্ছে যে আমরা কিভাবে করব। তা আমাদের যে আরোগ্য নীতিটা হবে একেবারে সহজ সরল এবং বোধগম্য যুক্তিসঙ্গত ভাবে। শুধু এই সহজ সরল বোধগম্য না, সেটা পাকাপাকি একেবারে ধ্রুব ইসের মধ্যে থেকে করতে হবে, যেটা স্থানকাল পাত্র ভেদে এই নীতিটা অবিচল অটল থাকবে। যেমন মাধ্যাকর্ষণ নীতি,
মাধ্যাকর্ষণ নীতির পৃথিবীর যে আকর্ষণ, এটা সব জায়গা সমান, এখানেও যেরকম আমেরিকাতেও সেরকম, ওই জাপানেও সেরকম, এটা হলো সার্বজনীন। এরকম আমাদের সহজ সরল বোধগম্য নীতি আমরা অবলম্বন করব, কিন্তু সেটা সার্বজনীন এবং পাকাপাকি, অপরিবর্তনীয়। যেখানে একরকম ওখানে একরকম, ভারতে একরকম, বাংলাদেশে একরকম, পাকিস্তানে একরকম, তা না, সব জায়গায় একই রকম। কোনো ঘোরানো পেছানো নীতি না, কিংবা কোনো অভিজ্ঞতার দ্বারাও না, যে আজকে আমরা কিছু ডাক্তার মিলে একটা অভিজ্ঞতা নিয়ে একটা সিদ্ধান্ত নিলাম, আবার অন্য জায়গার কিছু ডাক্তার আবার বললো যে না তোমরা এইভাবে চিকিৎসা করো, না এভাবে করতে হবে না, ঘুরানো পেঁচানো না, এবং একটা আকাঠ্য নীতি এবং পাকাপাকি এবং ধ্রুব, যেমন মধ্যাকর্ষণের কথা বললাম। তা কিংবা কে যেন প্রশ্ন করছেন, আসলে প্রশ্নের জবাব দেওয়ার এখন সময় নেই, আমি একটু গভীর আলোচনায় চলে আসছি, বুঝতে হবে এটা ডাক্তার কেন্টের আলোচনা, আমি পরবর্তীতে কথা বলবো একটু। আচ্ছা, আমি কি জন্য বলছিলাম ভুলে গেছি। যে তৃতীয় নাম্বার কথার যেটা, সেটা হলো যে তারা তো এরকম বিড়ালকে লেজ ধরে টেনে উল্টাভাবে উঠাচ্ছে, তা আমরা সোজাভাবে কিভাবে উঠাবো? আমরা হোমিও নীতি আমাদের হলো বোধগম্য সহজ সরল নীতি, পাকাপাকি কিন্তু ধ্রুব নীতি এবং অপরিবর্তনীয় নীতি। এটা কোনো গোজামিল দেয়া নীতি না, যে নীতি আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, এরকম একটা নীতি যেটা তার গুণ ধর্ম এটা চেঞ্জ করবে না। এটা এটা স্থানকাল পাত্র ভেদে চেঞ্জ করবে না, সমাজ ভেদে চেঞ্জ করবে না, টাইম ভেদে চেঞ্জ করবে না। যখন একজন হোমিওপ্যাথ এই ধরনের নিয়ম নীতি ভালোভাবে শিক্ষা গ্রহণ করবে এবং সে পাকাপাকি এটার উপর প্রতিষ্ঠিত হবে, তখনই দেখা যায় যে সে রুগীকে শান্ত, মাইল্ড, এবং সে জেন্টেল, এবং সে মানে পার্মানেন্টলি সে রুগীকে রেস্কিউ করতে পারবে। এটার দ্বারা হোমিওর যে নীতি সেটা বোঝানো হয়েছে। আর হোমিওর নীতি কি সেটা আমরা জানি, যেটা সামনে আলোচনা আসবে, কিংবা আমরা জানি যে সেটা হলো সদৃশ্য বিধান, এবং সেটা একক ওষুধ এবং শক্তিকৃত ওষুধ এবং সিঙ্গেল মেডিসিন এবং শক্তিকৃত, এবং এবং সেটা সিমটম সিমিলারিটি হতে হবে। যত বেশি সিমটম সিমিলারিটি হবে, সেটা রোগীর ক্ষেত্রে বেশি আরোগ্য সহায়ক হবে। এখন 7 নম্বরে এই যে আমরা পেয়ে গেলাম যে আমরা কি করব, আমরা এলোপ্যাথি যেভাবে করছে ওইভাবে করব না, আমাদের আরোগ্য নীতিটা হবে একেবারে ফিক্সড, এবং সেটা একেবারে মাধ্যাকর্ষণ শক্তির মতো। 7 নম্বরে যে আমরা যে এত সুন্দর একটা চিকিৎসা ব্যবস্থা করব, তা আরোগ্য ধারাটা আসলে কিভাবে হবে? আরোগ্য ধারার ক্ষেত্রে যেমন এলোপ্যাথি যদি কোনো ছাত্রের কাছে জিজ্ঞাসা করা হয় যে আরোগ্য বলতে আসলে কি বোঝায়, তারা তো ওই যে ওই ধরনের উত্তর দেবে যেটা প্যাথোলজিক্যাল সিমটমের মধ্যেই তাদের ঘুরপাক খাবে এই বিষয়ে। কিন্তু আসলে এটা মূলত তেমন যুক্তিপূর্ণ, এবং এটা দ্রুত এবং স্থায়ী এবং জেন্টেল ভাবে আরোগ্য বলা যায় না। তা আরোগ্যের নিদর্শন শুরু হলো যে মানুষের যে ভিতরে যে মন আছে, এই মনের ভিতর তার যে স্পন্ডেনিয়াস অবস্থা আছে, স্বতঃস্ফূর্ত ভাব, এটা চলে আসবে। এই স্বতঃস্ফূর্ত ভাব চলে আসবে, এবং এই স্বতঃস্ফূর্ত ভাব সে নিজেই এর প্রশান্তি অনুভব করবে, এবং এটার যে একটা ইতিবাচক যে প্রভাব, এই ইতিবাচক প্রভাব তার যে আচার আচরণের মধ্যে চলে আসবে, তার বুদ্ধি, তার ধৈর্য, তার সহানুভূতি, তার স্বাচ্ছন্দ্য, এই প্রত্যেকটা ক্ষেত্রেই তার একটা দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। যে সে যে আরোগ্য হচ্ছে, এই আরোগ্যের নিদর্শন তার মনে স্বতঃস্ফূর্ততা আসবে, তার মনে প্রশান্তি আসবে, এবং তার বুদ্ধি, তার উপলব্ধি, তার আন্ডারস্ট্যান্ডিং এর পরিবর্তন আসবে, এবং তার ধৈর্য, সহ্য, স্বাচ্ছন্দ্যবোধ, এটা যখন আসতে থাকবে, শেষে তার শরীরেও অঙ্গ প্রত্যঙ্গেও এটার একটা প্রভাব চলে আসবে। তার শরীরের ভিতরেও এর একটা প্রভাব চলে আসবে। অর্থাৎ রোগী তার শরীরের অভ্যন্তর হতে বাইরের পরিধির দিকে, যেমন তার অঙ্গগুলো, তার চুল, তার চর্ম, হাত পায়ের নখ প্রভৃতি, এই সমস্ত অঙ্গের আরোগ্য লাভ করতে থাকবে। হ্যাঁ, তার মানে আরোগ্যের যে ধারাটা, এই ধারাটা প্রথমে শুরু হবে তার মনের মধ্যে,
এই আরোগ্যের ধারা শুরু হবে মনের মধ্যে, আর সেটা আস্তে আস্তে তার পরিধির দিকে, দ্যাট মিনস অঙ্গ প্রত্যঙ্গের দিকে যাবে। যদিও রোগের ধারা, রোগ আক্রমণের ধারা ছিল হলো প্রথমে অঙ্গ প্রত্যঙ্গ, পরে কেন্দ্রের দিকে, আর আরোগ্যের ধারাটা হলো ঠিক বিপরীত দিকে। আরোগ্যের ধারাটা বিপরীত কি, যে প্রথমে হলো মন মানে অভ্যন্তর থেকে তার বাইরের দিকে পরিধির দিকে চলে যাবে, দ্যাট মিনস সেন্টার টু সার্কামস্টেন্সেস, মানে কেন্দ্র থেকে পরিধির দিকে চলে যাবে। এখন আসলে কেন্দ্র থেকে যে পরিধির দিকে যে যাবে, এই যে আমরা যাকে স্থায়ী, শান্ত এবং দ্রুত আরোগ্য বলি, এটা আসলে কি বোঝায়? এটা বলতে আসলে চারটা জিনিস বোঝাচ্ছে, এবং এর সাথে আরেকটা বিষয় যোগ হচ্ছে, সেটা হলো আক্রমণ। একটা বিষয় হলো যে তার ফ্রম অ্যাবাভ টু ডাউনওয়ার্ড, তার রোগের যে গতি সেটা হলো যে উপরের থেকে নিচের দিকে যাবে। তার দেখা যায় যে অভ্যন্তর থেকে তার বাহ্যিক দিকে যাবে, ফ্রম উইথিন টু আউটওয়ার্ড, তার ভিতর থেকে বাইরের দিকে যাবে। তার অধিক গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গের দিকে যাবে, দ্যাট মিনস ফ্রম দ্য মোর ইম্পর্টেন্ট টু লেস ইম্পর্টেন্ট অর্গান। এবং তার দেখা যায় যে মাথার দিক থেকে শুরু করে তার পায়ের দিকে যাবে, ফ্রম দ্য হেড টু দ্য হ্যান্ডস অ্যান্ড ফিটস, এই দিকে যাবে। এইভাবে যদি যায় তাহলে আমরা বুঝবো যে তার আরোগ্য শুরু হয়েছে। দ্যাট মিনস প্রথমে তার ভিতরের মনটা আরোগ্য হতে থাকবে এবং পরে তার অঙ্গগুলো আরোগ্য হতে থাকবে। আর শেষে এসে কিন্তু আরেকটা কথা বলছেন যে এছাড়াও আরেকটা বিষয় হবে যে তার রোগ লক্ষণ যেভাবে আসছিল ঠিক তার বিপরীত দিকে যাওয়া শুরু করবে। যদি দেখা যায় যে তার কথার কথা তার এখন সাপ্রেশন হওয়ার কারণে তার 5 নাম্বার রোগ চলছে, তাহলে প্রথমে তো 1 নাম্বার আসছিল, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, তাহলে তার প্রথমে ফিরে যাবে 5 নাম্বার, এরপরে 4 নাম্বার, এইভাবে বিপরীত ক্রমে তার আরোগ্যের ধারা শুরু হবে। তো এইভাবে যখন আরোগ্যের ধারা শুরু হবে তখন সে সুস্থ হতে থাকবে। তো যদি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক কোনো রোগীর পাশে বসে তাহলে কিন্তু সেই আরোগ্যের ধারা, তার গতিবিধি এবং সে বুঝতে পারবে, এবং সে তার ওষুধ প্রয়োগের পর রোগ লক্ষণও এই সমস্ত আরোগ্য ধারা অনুসরণ করছে কিনা সে বুঝতে পারবে। এবং আরোগ্যের ধারা নিয়ে আসার জন্য যদি দেখা যায় যে তার এই আরোগ্য ধারা অনুসরণ করছে না তার সমস্ত কিছুর পরে, তাহলে বুঝতে পারবে যে তার আসলে এখানে আর কিছু করার নাই। তার কারণ সে তো সবকিছু জেনে শুনেই আসলে নিছে, কিন্তু রোগটা এই ধরনের আরোগ্য ধারার অনুসরণ করছে না। তা সেই ক্ষেত্রে আসলে সে বুঝতে পারবে যে এখানে আসলে সুস্থতার কোনো লক্ষণ নেই। আর যদি রোগ যদি এইভাবে আরোগ্য ধারার মধ্যে আসে যে ভিতর থেকে বাইরের দিকে, কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গের দিকে, মাথার থেকে শুরু করে হাতে পায়ের দিকে, তার উপর থেকে নিচের দিকে, রোগ যেভাবে আসছিল তার বিপরীত ক্রমে এই 5টা ভাবে যদি চলতে থাকে তাহলে আরোগ্যের ধারা হবে। আর এছাড়া যদি না হয় তাহলে সেটা আরোগ্যের সম্ভাবনা এবং সুস্থ হওয়ার সম্ভাবনা সেটা পাওয়া যাবে না আর কি, সেটা হবে না আর কি, এটাই বোঝাচ্ছে। তা আমি আসলে কথাটা একটু পরিষ্কারভাবেই বলি, যদি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক একজন রোগীর পাশে বসে রোগ লক্ষণের কারণ ও রোগের গতিবিধি পর্যবেক্ষণ করে দেখে যে ওষুধ প্রয়োগের পর রোগ লক্ষণ অভ্যন্তর হতে বাহ্যিক দিকে এইসব আরোগ্যের ধারা অনুসরণ করছে না, তখন সে বুঝবে যে রোগ আরোগ্যের ধারায় নিয়ে আসা ক্ষেত্রে তার আর কিছুই করার নাই, মানে এখানে রোগী আরোগ্যের ধারায় আর আসছে না। আচ্ছা, 8 নম্বরে যে বিষয়টা সেটা হলো যে এই যে লাস্টে যে কথাটা বলা হলো 5 নম্বরে, যদি ওটা রোগ লক্ষণ, রোগ আক্রমণ এবং রোগ আরোগ্য, এই দুইটা ধারার মধ্যে আলোচনা করা হয়েছে যে রোগ যে আসে কিভাবে এবং রোগ যায় কিভাবে, যেটার দ্বারা আপনার দ্রুত দ্রুত এবং শান্ত এবং স্থায়ীভাবে আরোগ্য হয়। তা যদি দেখা যায় যে ওষুধ প্রয়োগের পরে একজন হোমিওপ্যাথিক ডাক্তার পর্যবেক্ষণ করেন যে রোগ লক্ষণগুলো বিপরীত গতিপথে পরিচালিত হচ্ছে, তাহলে সে বুঝবে যে রোগ আরোগ্যের দিকে যাচ্ছে।
তার মানে রোগ যেভাবে আসছিল তার বিপরীত দিকে যাচ্ছে। কারণ রোগটি আক্রমণের গতিপথ আরোগ্যের দিকে না নিলে এই ফলাফল হতো না। তার কারণ এই যে রোগ যেভাবে আসছিল তার বিপরীত দিকে যাচ্ছে, তার মানে রোগকে সে ঘুরায় দিছে। রোগ যে আক্রমণ করছিল সেটা পথ সে ঘুরাই দিছে। তার মানে কি, রোগ এখন আক্রমণ বাদ দিয়ে আরোগ্যের দিকে যাচ্ছে, যার জন্য এই পথটা হচ্ছে। তা না হলে আর এইভাবে তো হতো না। আচ্ছা, তা চিররোগগুলোর আক্রমণের ধারা হলো যে চিররোগগুলো আক্রমণ হয় হলো যে দেহের উপরিভাগ হতে দেখা যায় যে মানুষের কেন্দ্রস্থলের দিকে, অঙ্গ প্রত্যঙ্গের দিকে রোগের গতি। চিররোগের আরোগ্য গতি দেহের উপরিভাগের অঙ্গ প্রত্যঙ্গ হতে মানুষের কেন্দ্রের স্থলের মধ্যস্থিত অঙ্গ প্রত্যঙ্গের দিকে, মানে বাইরের থেকে ভিতরের দিকে হলো রোগ আক্রমণ করে, সেটাই বোঝানো হয়েছে। তা সমস্ত চিররোগগুলো রোগ লক্ষণ আবির্ভাব হয় মানুষের প্রথমে শরীরের উপরভাগের অঙ্গ প্রত্যঙ্গ এবং সেখান হতে মানুষের অভ্যন্তর, দ্যাট মিনস ইনার যে মোস্ট, সেখানে যেতে থাকে। এখন দেহের উপরিভাগে যে পরিমাণে রোগ লক্ষণ ফিরে আসবে, রোগীও ঠিক সেই অনুপাতে আরোগ্য লাভ করবে। এখন দেখা যায় এখানে এসে যদি ডাক্তার না বুঝতে পারে যে রোগ লক্ষণ বাইরে প্রকাশ পাচ্ছে এটা আরোগ্যের ধারা, এটা যদি সে না বুঝতে পারে তাহলে দেখা যায় যে সে ওইটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। তো যদি সে ওইটাকে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে বুঝতে হবে যে সে আরোগ্যের ধারাই বোঝে নাই এই ডাক্তার, বরঞ্চ সে আরোগ্যের ধারা শুরু হয়েছে সেটাকে সে বাধা দিয়ে এখন রোগীকে আরো বেশি খারাপ দিকে নিয়ে যাচ্ছে। এটা আমি একটু পড়েই শোনাচ্ছি, তা না হলে এই বিষয়গুলা খুব কমপ্লিকেটেড। আমি একটু পড়ে শোনাচ্ছি। এখন দেহের উপরিভাগে যে অনুপাতে রোগ লক্ষণ ফিরে আসতে দেখা যাবে, রোগীও ওই অনুপাতে আরোগ্য লাভ করবে। এখানে প্রকৃত হোমিওপ্যাথি আরোগ্য বিধানের উপরোক্ত বর্ণিত নিয়মগুলো অশান্তিকর মনে হলেও তা অবশ্যই যথাযথ অনুসরণের কথা বলা হয়েছে। এখন বাইরে যে রোগ লক্ষণ প্রকাশ পাচ্ছে, যদিও এটা রোগীর জন্য কষ্টকর, কিন্তু এটাই কিন্তু হোমিওপ্যাথিক আরোগ্যের বিধান। কিন্তু চিকিৎসকদের মধ্যে যারা অজ্ঞ, যারা এগুলা বোঝে না, তারা শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গে বিকশিত এই সমস্ত রোগ লক্ষণ পুনরায় ফিরে আসা পছন্দ করে না। তারা মনে করে যে না, এগুলা ফিরে আসছে, এগুলা তো ঠিক হয় নাই। যদি এই রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার সম্ভাব্য আরোগ্য পথ বলে আখ্যায়িত, যদিও এই সব রোগ লক্ষণ প্রকাশ পাওয়াই সম্ভাব্য আরোগ্যের একমাত্র পথ বলে আখ্যায়িত। এই যে বাইরের দিকে ফিরে আসতেছে এটাই হলো আরোগ্যের একমাত্র পথ, কিন্তু অজ্ঞ যারা, ডাক্তারদের তো যারা না বোঝে, তারা এটাকে মনে করে যে না, এটা তো কেমন হলো যে রোগ তো আরো বেড়ে গেছে, তার মানে রোগ ভিতর থেকে বাইরে বের করে দিচ্ছে। আচ্ছা, শরীরের যে সারফেসে আছে, সারফেসের যেমন মনে করেন যে হাতের, পায়ের চর্ম, নখ, চুলে এই লক্ষণ প্রকাশের অনুষঙ্গী হয়েই মানুষের গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্গ আছে সেগুলা সেভ হবে এবং রোগী আরোগ্যের দিকে যাবে। তার মানে কম গুরুত্বপূর্ণ অঙ্গতে রোগ লক্ষণ প্রকাশ পাবে, কিন্তু ভিতরের গুরুত্বপূর্ণ যেমন হৃৎপিণ্ড, তারপর বুক, মাথা, এইগুলো কিন্তু আরোগ্য লাভ করবে। অতঃপর তুমি দেখবে যে এই সব অঙ্গ প্রত্যঙ্গের রোগ লক্ষণ প্রকাশ পাচ্ছে, তাহলে রোগ আরোগ্যের দিকে যাবে। এবং এই ধারা যদি হয় তাহলে তুমি বুঝবা যে রোগ আরোগ্য হচ্ছে। কি লক্ষণগুলা? যে হাত পা, চর্ম, নখ, এই যে কম গুরুত্বপূর্ণ অঙ্গ সেগুলাতে লক্ষণ বেশি প্রকাশ পাচ্ছে, কিন্তু হৃৎপিণ্ড, বুক, মাথা, অধিক গুরুত্বপূর্ণ অঙ্গে লক্ষণ কম প্রকাশ পাচ্ছে আগের চেয়ে। তাহলে বুঝতে হবে যে রোগ আরোগ্যের দিকে আছে। এর ফলে রোগীর মাথা হতে চুল পড়ে যাওয়া কিংবা চর্মরোগে উদ্ভেদ ফিরে আসতে পারে। ক্ষেত্র বিশেষ হৃদরোগের রোগীর ক্ষেত্রে তুমি দেখবে যে যদি রোগী আরোগ্য লাভের দিকে যায় তাহলে তার হাঁটুতে বাত রোগ দেখা দিয়েছে, তার হৃদযন্ত্র ভালো হয়েছে কিন্তু তার বাত দেখা দিছে। সে তোমাকে বলবে যে ডাক্তার সাহেব, আমি যখন আপনার কাছে প্রথম এসেছিলাম তখন আমি সারা বাড়ি ঘুরে বেড়াতে পারতাম, কিন্তু এখন আমি হাঁটতে পারি না, আমার হাঁটুর গিরা গোলা ফুলে গেছে। যদি ডাক্তার না জানে যে এই সবই হলো আরোগ্য বোঝায়, যে তার হৃৎপিণ্ড ভালো হয়েছে কিন্তু তার
সেই হৃৎপিণ্ড ভালো হয়ে তার দেখা যায় হাঁটুর গিরা ব্যথা যা অনেক আগে ছিল সেটা বেড়ে গেছে। তাহলে সে রোগীর পা এবং হাঁটু বাত রোগ সারানোর জন্য ব্যবস্থাপত্র প্রদান করবে এবং এতে রোগীটি হাঁটু হতে হৃৎপিণ্ডের দিকে ফিরে যাবে। তার রোগটি হাঁটু থেকে আবার হৃৎপিণ্ডের দিকে ফিরে যাবে এবং এর ফলে রোগীটি খুব তাড়াতাড়ি মারা যাবে। এটা খুব কষ্টকর বিষয়, তাও বলার দরকার যে প্রচলিত এলোপ্যাথ চিকিৎসার ডাক্তাররা এসব কিছু বোঝে না। তারা বিশেষ করে এলোপ্যাথ ডাক্তাররা তারা রুটিন অনুযায়ী এবং পরিকল্পনা নিয়মিতভাবে ওষুধ ব্যবস্থা করে থাকে এবং একজন মানুষকে উনি বলছে যে অধিক নির্দোষ উপায়ে তারা হত্যা করে থাকে, যেটা যে হত্যা করার কোনো দোষ নেই। তার কারণ দেখা যায় যে তার হৃৎপিণ্ড ভালো হয়েছে, হৃদরোগ চলে গেছে, কিন্তু তার হাঁটুতে ব্যথা হয়েছে, এখন তার হাঁটুতে ব্যথা চাপা দিয়ে আবার হৃদরোগের দিকে করছে এবং এই রোগী খুব তাড়াতাড়ি মারা যাবে। মানুষের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি করে আক্রান্ত করা এবং বহির্ভাগের অঙ্গ প্রত্যঙ্গগুলো আক্রান্ত করে ফেলা কিভাবে সম্ভব তা এই উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা হলো। মানুষের জন্য সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করা অসম্ভব হতে পারে, রোগের অবস্থা কাটিয়ে উঠে আরোগ্য হওয়া অসম্ভব হতে পারে, কিন্তু রোগ আরোগ্যের এটাই হলো একমাত্র নির্দেশিত পথ, অন্য কোনো পথ নাই। এটা কেন্ট বলছে যে এটাই হলো আরোগ্যের একমাত্র পথ, যে কম গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে লক্ষণ বেশি প্রকাশ পাবে এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আস্তে 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 কিওর হতে থাকবে। কিন্তু যদি দেখা যায় যে কম গুরুত্বপূর্ণ অঙ্গতে লক্ষণ বেশি প্রকাশ পেলে সেটা আবার চাপায় দেওয়া হয়, তাহলে অধিক গুরুত্বপূর্ণ অঙ্গে চলে যাবে। আচ্ছা, এখন আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। যে যদি রোগীটি অনারোগ্য হয়ে থাকে তাহলে দেখা যায় যে তার এই যে ক্রম উন্নতি এটা তার কাছে সহ্য নাও হতে পারে। সেক্ষেত্রে আংশিক প্রদান করাই হবে রোগীর জন্য সবচেয়ে প্রশান্তির। এখন দেখা যায় যে তার ভিতরের অঙ্গগুলো, গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কিওর করতে গিয়ে দেখা যায় যে বাইরের যদি তার যে পরিমাণ তার রোগ আক্রমণ হবে সেটা যদি আসলেও হালকা হয়, কিন্তু রোগী সেটা হালকাভাবে নিতে পারছে না, তাহলে বুঝতে হবে সেটা দুরারোগ্য পর্যায়ে চলে গেছে এবং ওষুধ ব্যবস্থাপনার পত্র প্রদান করার পরে পুরাতন দুরারোগ্য রোগের ক্ষেত্রে বহুকাল ব্যাপী রোগীর গভীরে অবস্থিত দীর্ঘকালীন যন্ত্রগুলা যেভাবে বিদ্যমান থাকে, তরুণ রোগের ক্ষেত্রে সেভাবে পরিচালিত হয় না। যদি জোরপূর্বক রোগগুলোকে বল প্রয়োগ করে চাপা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পুনরায় শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ ফিরে আসে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে অনেক রোগী যাদের আছে হাতের কবজি, হাঁটু কিংবা কনুতে বাত বেদনা আছে, তাদের হাত পায়ের এই বাত বেদনা সম্পূর্ণ অদৃশ্য না হওয়া পর্যন্ত লোশন কিংবা ক্ষতিকর মালিশ, চেতনানাশক, ক্লোরোফর্ম, বাষ্পীয় লোশন, ঠান্ডা পানির আস্তর দেওয়া প্রভৃতি দিয়ে উদ্দীপ্ত করা হয়ে থাকে। কিন্তু প্রত্যেক চিকিৎসক জানে যে রোগী বাত রোগে যত বেশি অদৃশ্য হবে তত বেশি অন্তর্মুখী হয়ে হৃদযন্ত্রের লক্ষণ আসার সম্ভাবনা দেখা দিবে। তাই রোগীকে ওষুধ প্রদানের ক্ষেত্রে হাত পায়ের বাত রোগ ফিরিয়ে না আনা পর্যন্ত ওই হৃদরোগ আর ভালো হবে না এবং সে থেকে মুক্তিও পাবে না। আচ্ছা, তুমি বেঁচে আছো এটা যেমন সত্য, প্রতিটি ক্ষেত্রেই রোগের স্থানীয় চিকিৎসা করার দ্বারা শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশিত লক্ষণ, এবং তুমি লক্ষ্য করছো যে মানুষের উপর হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করে চিকিৎসা করলে তাদের ক্রিয়াও নিশ্চিতভাবে রোগ লক্ষণ পুনরায় ফিরে আসবে এবং রোগী পুনরায় এসে বলবে, ডাক্তার সাহেব আমি অমুক ডাক্তারের কাছে গিয়ে বাত রোগের চিকিৎসা করিয়েছিলাম, সেই সময় এই লক্ষণগুলো আবার দেখা দিয়েছে। তার মানে কি? তার মানে বাত রোগ হয়েছে মানে তার হৃৎপিণ্ডর যে রোগ আছে, হৃদরোগ, সেটা ভালো হয়ে গেছে, কিন্তু সেটাকে বাত রোগকে আবার চাপায় দিলে দেখা যায় হৃদযন্ত্রে আঘাত করবে। এটা হলো আরোগ্যের ধারা, যেটা ওই 4টা এবং 5টা কন্ডিশন বলা হয়েছিল। এটা হলো শান্ত, স্থায়ী এবং দ্রুত। তো এখন আমরা একটু শেষের দিকে চলে আসছি, যে 9 নাম্বার, যে কিছু কিছু ক্ষেত্রে এই আরোগ্যের ধারার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং রোগীকেও বুঝাতে হবে যে আসলে আপনার এটা অপেক্ষা করতে হবে, এবং সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যে অনৌষধি যেগুলা ব্যবহার করে থাকি,
এই ক্ষেত্রে কেন্ট বলছে যে এক্ষেত্রে রুগীকে সংক্ষিপ্তে বুঝিয়ে বলার প্রয়োজন ছিল। অবশ্য কিছু কিছু বুদ্ধিমান রুগী আছে, তারা কিন্তু বুঝতে পারে বিষয়গুলা। বিশেষ করে আমিও দেখেছি যে আমাদের দেশে যারা অনেক বুদ্ধিমান, বিশেষ করে অনেক শিক্ষিত ইউনিভার্সিটির প্রফেসর এবং বড় বড় হাই অফিসিয়াল, তারা কিন্তু এই সমস্ত বিষয়গুলা বোঝে। যেমন আমার পাশে নদী গবেষণা ইনস্টিটিউটের উনি ইয়ে ছিলেন, এডিশনাল সেক্রেটারি পদে, উনি আমার কাছ থেকে ওষুধ নিতেন। তা উনি উনি দেখছে যে এই সমস্ত বিষয়গুলা খুব ভালো বোঝে এবং উনি নিজেও লেখাপড়া করেন, উনি তো অনেক শিক্ষিত লোক। তা অনেক বুদ্ধিমান রুগীগুলা এগুলা বোঝে যে আরোগ্যের ধারা কিভাবে। কিন্তু দেখা যায় যে যে সমস্ত ডাক্তাররা আসলে পকেট ভারী করতে চায়, তারা দেখা যায় সেই ক্ষেত্রে এই যদি স্থানীয় লক্ষণ ফিরে আসে, সেটাকে মালিশ দিয়ে, তারপর বিভিন্ন ধরনের ইয়ে দিয়ে তারা কিছু পয়সা নেওয়ার জন্য এগুলা করে এবং বলে যে আমি যদি এই চিকিৎসাগুলো না দিতাম তাহলে রুগী অন্য জায়গায় চলে যেত। এটা হলো তাদের যুক্তি। তা এই ক্ষেত্রে হ্যানিম্যান, এই ক্ষেত্রে কেন্ট খুব আফসোস করে বলছে যে তোমার ভালো মতো আমার কাছ থেকে জেনে রাখো যে এখান হতেই রুগীর মারাত্মক অমঙ্গল, ইভিল সূচনা হলো। এই যে তুমি যে স্থানীয় লক্ষণগুলো চাপা দিলে, আরোগ্যের ধারাকে তুমি নষ্ট করে দিলে। মানবতার বুদ্ধিমত্তার উপর তোমার ভালোভাবে আস্থা রাখা উচিত ছিল। সেই আস্থা এই যে চিকিৎসক হিসেবে তুমি রোগীকে বলবে যে তুমি ভালো হয়ে যাবে, কিন্তু তুমি ভালো হওয়ার কথা না বলে তুমি বরঞ্চ আরো পকেট ভারী করার জন্য তার দেখা যায় মালিশ এবং স্থানীয়ভাবে তুমি ওষুধ দিয়ে দিলে। এই অবস্থায় রোগীর কষ্ট ভোগ করতে হচ্ছে, তবুও তুমি শিক্ষা গ্রহণ করছো যে এই অবস্থায় কিভাবে ওষুধ প্রয়োগ করা হয়। চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে ভালো মতো শিক্ষা গ্রহণ করা সত্ত্বেও যদি তুমি এইগুলো না করো, তাহলে তুমি তোমার বিবেকের যে লঙ্ঘন আছে এটা ভায়োলেন্স করলে। এটা ডাক্তার কেন বলছে। তো এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদের করতে হবে যে আমাদের এই নিয়ম নীতি পরিত্যাগ করা যাবে না। আমরা যদি আপনার দ্রুত, স্থায়ী এবং মাইল্ড, যেটা শান্তভাবে যদি আমরা ইয়ে করতে চাই, তাহলে আমাদেরকে নিয়ম নীতি মেনে চলতে হবে। সেই নিয়ম নীতিটা হবে সহজ সরল এবং বোধগম্য নিয়ম নীতি। যেমন আগে বলা হলো যে মাধ্যাকর্ষণ নীতি। যে মুহূর্তে তুমি ন্যায় নিষ্ঠা পরিত্যাগ করলে এবং বিশ্বাস করলে যে একজন মানুষকে তুমি ন্যায় নিষ্ঠা ছাড়াই সন্তুষ্ট করতে পারবে, এরকম যদি তুমি বিশ্বাস করো, তাহলে তুমি বিজ্ঞানের সমস্ত নিয়মমালাকে তুমি ভেঙে ফেললে এবং সাফল্যের মৌলিক ভিত্তি তুমি ভেঙে ফেললে। তুমি যদি মনে করো যে এই সহজ সরল যে নীতি যেটা বলা হলো, এটা যদি কেন বলছে যে এটাকে যদি তুমি ভেঙে ফেলো, তাহলে তুমি পুরা শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা তুমি ভেঙে ফেললে এবং নিয়ম নীতি তুমি পরিত্যাগ করলে এবং তুমি আর সাফল্যের নীতি অনুসরণ করলে না। কিন্তু যখন তুমি বিজ্ঞানের এই নীতি অনুসরণ করবে, তখন তুমি নিজেকে একজন কি বলবো সম্পূর্ণ চিকিৎসা বিজ্ঞান, যেমন ম্যাথমেটিক্যাল ওয়াকিবহাল বানিয়ে নিতে পারবে এবং সেসব নিয়ম নীতি পালন করে বুদ্ধিমানের মতো সম্পূর্ণভাবে ওষুধ প্রয়োগ করার জন্য সর্বদা আন্তরিকভাবে সচেষ্ট থাকবে। এরপর সে খুব আনন্দদায়কভাবে সে ওষুধ প্রয়োগ করতে পারবে এবং তার জন্য যে বিষয়টা, সেটা হলো যে সে রোগীর আরোগ্য পাবে এবং রোগীর সাথে তার বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে এবং স্থায়ী বন্ধুত্ব সৃষ্টি হবে। তার কারণ তার ভিতরে একটা সুন্দর মন আছে এবং সেই সুন্দর মনের কারণে সে রোগীর নিয়ম নীতির মধ্যে রেখেছে এবং নিয়ম নীতির মধ্যেই সে রাখার চেষ্টা করছে এবং এইভাবে চলতে থাকলে সে একটা প্রভাবশালী ডাক্তার হবে। এখানে কেন্ট যেটা বলছেন যে এটা প্রভাবশালী ডাক্তার হবে। আর যদি কেন্ট বলছে যে তুমি যদি এগুলো না করো, তুমি যদি এগুলো না করো, তাহলে শুনে রাখো যে তুমি যদি এই নিয়ম নীতি না মানো, যেমন এই নিয়ম নীতি না মানলে তোমার কিন্তু কঠিন জটিল রোগ হয়ে যাবে এবং তোমার রোগী আরোগ্য তো পাবাই না, বরঞ্চ এই ধরনের নিয়ম নীতি যদি কিছু তুমি আনুষঙ্গিক আরো ফলো না করো, যেমন মনে করো যে সন্তান উৎপাদনে তুমি বাধা দিলে, কিভাবে সন্তান জন্মদান ঠেকানো যায়, কিভাবে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আলাদা করা যায়, কিভাবে বংশগতি রোধ করা যায়, এই সমস্ত কুকৌশল যদি তুমি পরিহার না করো, তাহলে দেখা যায় যে সেই সমস্ত মা বাবার এবং সন্তানদের চিররোগের হয়ে যাবে এবং সেটা আরোগ্য করা খুবই কষ্টসাধ্য এবং সেটা দেখা গেল যে আরো জটিল অবস্থার সৃষ্টি হবে। এখানে মূল বিষয়টা যেটা কেন্ট বলতে চাইছেন যে আমাদেরকে নিয়ম নীতির মধ্যে চলতে হবে।
একটা হলো যে আরোগ্য নীতির ভিতর চলতে হবে, এবং জীবনযাপন, স্বাভাবিক জীবনযাপনে চলার জন্য রুগীকে উদ্বুদ্ধ করতে হবে, যাতে রুগী স্বাভাবিক জীবনযাপনে চলে। এবং অস্বাভাবিক জীবনযাপন এর দিকে এবং করা যাবে না, যেমন স্বামী স্ত্রীর দাম্পত্য বিষয়ে তাদেরকে আলাদা করে রাখা, সন্তান উৎপাদনে বাধা দিয়া, এই সমস্ত যে সমস্ত মৌলিক বিষয় আছে এগুলাও তাদেরকে ইয়ে করা যাবে না। এগুলাও কোনো স্থায়ী এবং আরোগ্য পাওয়া যাবে না। আর লাস্টে যে জিনিসটা বলছে যে আরোগ্যের যে পথ, আরোগ্যের পন্থা বের করা, এইভাবে আরোগ্যের একটা সুন্দর পন্থা বের করা, এটাও একটা চিকিৎসকের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তো এই বিষয়টা চিকিৎসক হিসাবে তোমার কর্তব্য হলো রোগীদের মধ্যে এমন কিছু নিয়ম নীতি তার অন্তরে গেঁথে দেয়া, যে বাকি জীবনযাপন যাতে সে সুস্থ জীবনযাপন করতে পারে। হ্যাঁ, আর চিকিৎসক মানুষের জীবনযাপনের নিয়ম এবং রোগী আরোগ্য করিবার জন্য নিয়মিতভাবে নিয়ম নীতি ভালোভাবে জানে না, তাদের উপর চিকিৎসার দায়িত্ব দিয়ে রোগীদের আস্থা রাখা ঠিক না। আর যে সমস্ত চিকিৎসক এই নিয়ম নীতিগুলা মানে না, কি নিয়ম নীতি, যে আরোগ্যের যে ধারা সে বোঝে না, কিভাবে আরোগ্যের লক্ষণ সূচিত হয় সেটা সে বোঝে না, বরঞ্চ আরোগ্যের লক্ষণ সূচিত হয় সে আরো চাপা দিয়ে দেয়, তাহলে তো কঠিন অবস্থা হয়। মানুষের স্বাভাবিক জীবনযাপন, মানুষের যে জন্ম, তারপর মানুষের দাম্পত্য জীবন, এই সমস্ত বিষয়ে বাধা দেয়। তো এরকম যদি ইয়ে হয় তাহলে দেখা যায় যে এরকম ডাক্তারের কাছে আস্থা রাখা কোনো রুগীর জন্য ঠিক না। এটা ডাক্তার কেন বলছেন যে রুগীর জন্য এই সমস্ত ডাক্তারের কাছে আস্থা রাখা রুগীদের উচিত নয় এগুলা। তার কারণে একজন মানুষ কিভাবে অসুস্থ থেকে আরোগ্য করা যায় তার পন্থাও বের করা একজন চিকিৎসকের দায়িত্ব। হোমিওপ্যাথিক আরোগ্য বিধানের সুস্পষ্ট নীতিমালা যথাযথ অনুসরণের দ্বারাই এমনভাবে আরোগ্য হবে যাতে মানুষের জীবনী শক্তির অভ্যন্তরে উজ্জীবিত হবে, ফলে স্বাস্থ্য পুনঃস্থিত হবে, পুনঃপ্রতিষ্ঠিত হবে, এবং যাকে পারফেক্ট কিওর বলা হবে, নির্মল আরোগ্য বলা হবে। তাহলে এখন আমরা আজকের আলোচনার একটু সামারাইজ করতে চাচ্ছি যে আসলে আমরা আজকে কি আলোচনা করলাম এবং আমরা কি বুঝলাম। তো আমরা আজকে বুঝলাম যে একটা রুগীর, বিশেষ করে আরোগ্যের ক্ষেত্রে মাস্টার ডাক্তার হ্যানিম্যান যে দ্বিতীয় সূত্র যেটা বলছেন যে আরোগ্যের সর্বোচ্চ আদর্শ হলো দ্রুত, শান্ত এবং বিনা কষ্টে। তো এই দ্রুত, মাইল্ড, শান্ত এবং স্থায়ীভাবে পার্মানেন্ট কিওর কিভাবে হবে? পার্মানেন্ট কিওর হবে হলো যে আমাদেরকে এক নাম্বার যে এই শুধু প্যাথোলজিক্যাল বিষয়ের মধ্যে ঘুরপাক খেলে হবে না। প্যাথোলজিক্যালকে বাদ দিতে বলা হয় নাই কোথাও। এটার অর্থ এই না যে আমরা প্যাথোলজিক্যাল বাদ দেব, কিন্তু প্যাথোলজিক্যাল শুধু ঘুরপাক খেলে যে হ্যামারয়েড হয়েছে সেটাকে সরাই দিয়া, কনস্টিপেশন হয়েছে সেটা বয়েলকে ফাঁকা করে দিয়া, তারপর স্কিন ডিজিজ হয়েছে সেটাকে সাপ্রেশন করে দিয়া, এটাকে আসলে আরোগ্য বলা হয় না। এগুলা আরোগ্য না। তা রোগ লক্ষণ যেটা আছে সেটাও অপসারণ করা না, যে রোগ লক্ষণ যেটা আছে সেটাকে অপসারণ করে দিলাম তাহলে স্বাস্থ্য পুনঃপ্রতিষ্ঠা হলো, তা না। আবার জোর করে উধাও করে দিয়া, তাও না। যেমন একটা বিড়ালকে উল্টাভাবে টেনে দিয়ে পাহাড়ের উপর উঠানো, এটাও না। তাহলে আসলে আরোগ্য বলতে কি বোঝাচ্ছে? আরোগ্য বলতে বোঝাচ্ছে হলো যে সেটা মাইল্ড এবং শান্তভাবে, যে কি হবে সেটার দ্বারা রোগী নিজেও বুঝতে পারবে, তার ভিতর থেকে একেবারে তার মন থেকে আরোগ্যের ধারা সূচনা হবে। সে তার খাওয়া, তার মন, তার প্রত্যেকটা বিষয়ে সে প্রশান্তি পাবে, এবং রুগীর পাশে বসে থাকলে ডাক্তারও বুঝবে যে হ্যাঁ, রুগী এখন আগের চেয়ে প্রশান্তিতে আছে। এটা আলোচনা করা হয়েছে যে সে তার সমস্ত কিছুতে সুস্থতা ফিরে আসবে, এবং এই সুস্থতা প্রথম তার মনের থেকে এই ধারাটা শুরু হবে। মন থেকে তার শরীরের পরিধির দিকে যাবে, তার উপরের থেকে নিচের দিকে যাবে, অভ্যন্তর থেকে বাহ্যিক দিকে যাবে, অধিক গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গের দিকে যাবে, মাথা থেকে তার হাত পায়ের দিকে যাবে। এবং লাস্টে যে বিষয়টা বলা হয়েছে যে আরোগ্য আক্রমণের থেকে ঠিক উল্টা ভাবে আরোগ্যের ধারা প্রবাহিত হবে। এইভাবে যদি হয় তাহলেই বুঝবো যে রোগ আরোগ্য হচ্ছে। আর হলো যে এই ক্ষেত্রে আমাদেরকে রুগীকে প্রয়োজনে বোঝাতে হবে যে আমাদের কিছু সময় নিতে হবে, কিংবা অনেক ক্ষেত্রে অনৌষধি আমরা ইউজ করে থাকি, এবং রুগীকে মাইন্ড সেট আপ করে নিতে হবে। আর আমাদের কিছু নিয়ম কানুন পালন করতে হবে,
যেমন এই নিয়মগুলা বলা হলো। এছাড়াও মানুষের যৌন জীবন আছে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আছে, জন্ম বিষয় আছে, এগুলাকে বাধা দেওয়া যাবে না। এগুলা যদি বাধা দেওয়া হয় তাহলে দেখা যায় যে স্থায়ীভাবে আরোগ্য করা সেই সমস্ত বাচ্চাদের কষ্ট, এইভাবে যদি কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এবং ওই সমস্ত মা বাপ এবং মা বাপের সন্তানদের। আরেকটা বিষয় লাস্টে বলা হয়েছে যে এই যে স্থায়ীভাবে আরোগ্যের ক্ষেত্রে ডাক্তারের একটা নৈতিক দায়িত্ব হলো যে স্থায়ী আরোগ্যের একটা পন্থা খুঁজে বের করা এবং সেটা রুগীকে সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য তাকে উপদেশ দেয়া। আর যদি কোনো ডাক্তার এই ধরনের উপদেশ না জানে, আরোগ্যের ধারা না জানে, তাহলে কেন বলছে যে ওই রুগীকে ওই ডাক্তারের উপর আস্থা রাখা ঠিক না, তার ওখানে যাওয়াই ঠিক হবে না। তা এইভাবে যদি আমরা নিয়ম নীতি অনুসরণ করি, আরোগ্যের ধারা অনুসরণ করি এবং রুগীর যদি আভ্যন্তরীণভাবে সে প্রশান্তির মাধ্যমে তার রোগ লক্ষণগুলো দূরীভূত হয়, লক্ষণগুলো শুধু সরায় দেয়া না, তাহলে সেটা স্বাস্থ্য পুনঃপ্রতিষ্ঠা হবে এবং এখানেই নির্মল আরোগ্য পাবো, যেটাকে পারফেক্ট কিওর বলা হয়েছে। তা এটাই হলো আমার আজকের আলোচনার বিষয়। তো এখানে আমি একটু শেষে একটা কথা বলে রাখি যে আমি আসলে তেমন কিছুই জানি না এবং আসলে আমার জানার কোনো যোগ্যতাও নাই। আমি একেবারেই একটা নগণ্য একটা লোক। তা আমাকে এখানে অফার করা হয়েছেই বলে আমি এখানে আসলে কথা বলছি। তাই এখানে আমি গতদিনও বলছি যে এখানে যদি কেউ প্রশ্ন করেন, তার প্রশ্নের জবাব দেওয়ার মতো যোগ্যতা আমার নেই, 1 নাম্বার। আর 2 নাম্বার বিষয় যে এখানে আমি কথা বলছি, এই কথাগুলো আসলে আমার নিজের না, আমি কিছুই জানি না। এখানে আমি কথা বলছি মহামতি ডাক্তার কেন্টের যে লেকচার, সেই লেকচারটাই আমি একটু বাংলা অনুবাদ করছি, যার জন্য দেখা যায় যে আমি কিছু কথা আসলে বুলিয়ে ওড়ানোর মতো শিখেছি, কিন্তু আসলে এর তাৎপর্য, অন্তর্নিহিত যে রহস্য, সেটা বোঝার মতো শক্তি আমার নেই। এতটুকু বলতে পারেন যে যদি দেখা যায় যে কেউ মেহেন্দি বাটে, তাহলে যে বাটনেওয়ালা তার হাতে কিছু মেহেন্দি লেগে থাকে, কিছু রং লেগে আছে, এতটুকুই। আর যদি আমাকে ভবিষ্যতেও এরকম বলা হয়, তাহলে আমি চেষ্টা করব যে আরো সহজ সরল ভাবে আপনাদের সামনে যাতে উপস্থাপন করা যায়। এবং এইগুলা হোমিওপ্যাথির খুব মানে একেবারে বেসিক জিনিস এবং এটা ফাউন্ডেশন। ফাউন্ডেশন কখনোই দেখা যায় না, একটা বিল্ডিং এর ফাউন্ডেশন কখনোই দেখা যায় না, দেখা যায় তার বাহ্যিক যে কাঠামো সেটা দেখা যায়। তা আমাদের হোমিও ডাক্তার হতে হলে, আমরা যদি বড় ডাক্তার হতে চাই, তাহলে আমাদের ফাউন্ডেশন মজবুত হতে হবে। তাই এই বিষয়গুলো আরো বেশি থেকে বেশি চর্চা করা প্রয়োজন যদি আমরা প্রকৃত ধারার ক্লাসিক্যাল হোমিওপ্যাথ তৈরি করতে চাই। তাহলে এই আলোচনাগুলো আরো বেশি থেকে বেশি হওয়া প্রয়োজন। আপনারা দেখবেন, আমিও কিছু লক্ষ্য করি যে বিভিন্ন গ্রুপে বিভিন্ন আলোচনা চলে, যেখানে অর্গানন এবং ফিলোসফির আলোচনা খুবই কম হয়, খুবই কম হয়, খুবই কম হয়, যেটা আমি খুব কষ্ট অনুভব করি। যেখানে দেখবেন যে প্যাথোলজিক্যাল আলোচনা, অ্যানাটমি, ফিজিওলজি, এরকম প্র্যাকটিস নিয়ে আলোচনা বেশি হয় এবং সবসময় হয়। আর যদি কোনো সময় হয়, অর্গানন ফিলোসফির আলোচনা খুবই কম হয়। এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনারা বিজ্ঞ অভিজ্ঞ। এটা কিন্তু হোমিওর জন্য খুব একটা সুখকর বলে আমি মনে করি না। তা আমি মনে করি যে এই ধরনের আলোচনা, বিশেষ করে অর্গানন এবং ফিলোসফি, এটা হলো আমাদের ভিত্তি। এটার আলোচনা আরো বেশি থেকে বেশি হওয়া প্রয়োজন। এই বলে এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তা আহ্বান করে আমি সঞ্চালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আর ধৈর্যের সাথে আমার এই আলোচনাটা শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শ্রদ্ধেয় ডাক্তার প্রফেসর ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান স্যারকে। তার চমৎকার আলোচনা, খুব সুন্দরভাবে এবং সহজ ও সাবলীল ভাবে কেন্টের যে দার্শনিক বক্তৃতা, কেন্ট যেভাবে বোঝাতে চেয়েছেন আমাদেরকে আরোগ্যের ধারা, যে কিভাবে আরোগ্য সূচিত হয় বর্তমান অবস্থার প্রেক্ষিতে, সেটা আমরা কিভাবে আরোগ্যের ধারা বুঝতে পারি বা অন্যান্য বিষয়গুলো বুঝতে পারি, সেটা চমৎকারভাবে স্যারের আলোচনার মাধ্যমে ফুটে উঠেছে, সেটা আমরা দেখলাম। অফিসিয়ালি আজকের ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি আমরা। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং প্রফেসর ডক্টর কামরুজ্জামান স্যারকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আজকে সমাপ্তি টানছি। সবাই ভালো থাকবেন।